আজ আমরা নদীতে নৌকার গতি সম্পর্কে পড়ব। স্রোত থাকলে নৌকার গতি কোন দিকে হবে, কোন দিকে কিভাবে নৌকা চালালে নৌকা আড়াআড়িভাবে অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে এক পার থেকে আর এক পারে যাবে, সবথেকে কম সময়ে পার হতে গেলে নৌকা কোন দিকে চালনা করতে হবে, আর সব ক্ষেত্রেই কত সময় লাগতে পারে সেই সম্পর্কে আজ আমরা পড়ব। তোমরা অনেকেই নদীতে নৌকা চালিয়ে থাকবে বা নৌকা চালানো দেখেছো অবশ্যই। সেক্ষেত্রে তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করবে। যেমন যদি স্রোত এই দিকে চলে, স্রোতের বেগ ইউ বেগে ধরো এই দিকে চললো, ঠিক আছে, আমার যদি এই পয়েন্ট থেকে এই দিকে যাওয়ার দরকার হয়, তাহলে আমরা নৌকাকে চালানোর চেষ্টা করব কোন দিকে না, এই দিকে। নৌকাটার এই দিকে গতি দিলে তারপর নৌকাটা এখানে গিয়ে হাজির হবে। অনেক সময় আমার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হলে আড়াআড়িভাবে, তাহলে নৌকাটার মুখটা সবসময় দেখবে এই দিকে থাকবে, অর্থাৎ এই দিকে একটা গতি দেওয়া হয়। স্রোত এই দিকে থাকলে নৌকাটা সবসময় এই দিকে একটা গতি দেওয়া হয়। আমরা পরে আরও ডিটেলসে পড়বো এই জিনিসগুলো, ঠিক আছে। তো এই দিকে গতি দেওয়ার চেষ্টা করলে, নৌকার প্রকৃত গতি এই দিকে দিলে তবেই দেখা যাবে সে এখানে গিয়ে হাজির হচ্ছে। অনেক সময় স্রোতযুক্ত নৌকার ক্ষেত্রে মাঝিরা তো অত বোঝে না ফিজিক্স, তবুও দেখবে যে আমাকে যদি এই পার থেকে জাস্ট এই পারে যেতে হয়, তাহলে আস্তে আস্তে এই দিক থেকে অনেক দূর এখানে চলে আসছে, পাড় দিয়ে যেখানে স্রোতটা কম, এই পাড় দিয়ে এই দিকে অনেক দূর চলে আসছে। তারপরে কি নৌকাটা এই দিকে চালনা করার চেষ্টা করছে, তবে এখান থেকে ভাসতে ভাসতে স্রোতের জন্য সেই দিকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো তোমরা হামেশাই দেখতে পাবে। তা কেন এমনটি হয়? তার কারণ হচ্ছে নৌকা শুধু নিজের বেগে এখানে গতিশীল হয় না, শুধু নিজের বেগে গতিশীল হয় না। কি হয় না, তার উপর স্রোতের গতি কাজ করে। অর্থাৎ এখানে নৌকার উপরে দুটো গতি কাজ করছে, একটা তার নিজের গতি এবং সে যার উপরে আছে সেই জিনিসটা নিজেই গতিশীল, তার মানে একটা স্রোতের গতি ওর ওপর কাজ করছে। তাই এই দুটো গতি যখন একটা বস্তুর উপর কাজ করবে, ও কিভাবে যাবে না, ওই দুটো গতি লব্ধি হিসাবেই যাবে, ওই দুটো গতির যোগফল হিসাবেই যাবে। এবং আমরা যদি দেখি যে এখানে স্রোতের বেগ যদি এই দিকে হয় আর নৌকার বেগ যদি এই দিকে হয়, তাহলে এদের লব্ধি আমাদের সেই সামান্তরিক সূত্র অনুযায়ী যদি দেখো, তাহলে তাদের লব্ধি কিন্তু এই দিকেই হবে। এই হচ্ছে লব্ধিটা, দেখো এটা হচ্ছে লব্ধি ডব্লু ভেক্টর। তার মানে সেই ডব্লু ভেক্টর অনুযায়ী ও যাবে। তার মানে কি, তুমি যদি এই দিকে নৌকা চালনা করার চেষ্টা করো, ও যাবে কোন দিকে? লব্ধি গতি অনুযায়ী। স্রোত আছে যেহেতু, তাই স্রোতের লব্ধি গতি অনুযায়ী সে কিন্তু যাবে এই জায়গাটায়। এখান থেকে যাত্রা শুরু করলে এই জায়গায় গিয়ে হাজির হবে। মনে রাখবে এখানে তাহলে কি, স্রোতের গতির জন্যই ও তার প্রকৃত গতিতে যেতে পারছে না, ওর উপর স্রোতের গতি কাজ করার জন্য নৌকা এই লব্ধি গতি হিসাবে যাচ্ছে। আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, আমরা জাস্ট এটাকে আপেক্ষিক গতির পরে পড়লাম বলে অনেকেই মনে করি বোধহয় এটা আপেক্ষিক গতির অ্যাপ্লিকেশান। প্রকৃতপক্ষে এটা আপেক্ষিক গতির অ্যাপ্লিকেশান নয়। এটা কি, এটা লব্ধি গতি, বরং ভেক্টর যোগের অ্যাপ্লিকেশান। কিন্তু এখানে কোনো একটা জিনিস ব্যাখ্যা করতে গিয়ে আমরা ভেক্টরের উপাংশ বিভাজন করব বলে এখানে ভেক্টর যোগের পরপরই এটা করা হয়নি। ওকে, ভেক্টরের উপাংশ বিভাজন করব বলে, উপাংশ বিভাজন না করলেও করা যায় সে জিনিস, তবুও উপাংশ বিভাজন করলে একটু আরও বুঝতে সুবিধা হয়, ওই জন্য সেখানে না করে আমরা উপাংশ বিভাজন শেখার পরে এটাকে করছি। মনে রাখবে, বারবার বলছি, এটা কিন্তু আপেক্ষিক বেগ নয়, এটা কি দুটো বেগের লব্ধি বেগ, এটা কি দুটো বেগের যোগফল। ওকে, যাই হোক, এবার আমরা আমাদের আরও কাজে আসি। সেটা কি না, এখানে নৌকা যে বেগে গতিশীল হবে, যে ওদের লব্ধি বেগ অনুযায়ী ডব্লিউ বেগে, সেই বেগটা আমরা নির্ণয় করার চেষ্টা করব, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে
নৌকা যে বেগে এর মধ্য দিয়ে গতিশীল হয় নৌকার মধ্য দিয়ে, তার দুটো জিনিস আমরা জানি, একটা অনুকূলে আর একটা প্রতিকূলে। অর্থাৎ স্রোতের দিকে নৌকা চললে সেক্ষেত্রে বেগ যা হবে, আর স্রোতের বিপরীত দিকে চললে সেক্ষেত্রে বেগ যা হবে। এই দুটোই আমরা 10 বা 9 পাটিগণিত করতে গিয়ে বা তার আগের ক্লাসেও পাটিগণিতের অঙ্ক করতে গিয়ে কিন্তু এই দুটো আমরা হামেশাই করেছি, তাই না? তো দেখা যাক সেই দুটো ঠিক ছিল কি না, বা সেই দুটো আসে কি না আবার। ওকে, তো আমরা তো অনুকূল মানে তো যোগ হয়ে যায় দুটো, আর প্রতিকূল মানে বিয়োগ হয়ে যায়। তো আমি মনে করলাম এখানে লম্ব আমি এঁকে ফেলেছি, লম্ব না এঁকে একটা জেনারেল অ্যাঙ্গেল করলেও ভালো হতো, এরকমভাবে ভিটা দিলে ভালো হতো, ঠিক আছে, ছোটোখাটো অ্যাঙ্গেলে। যাই হোক, আমি মনে করলাম যে নৌকা এবং স্রোতের বেশ পরস্পর আলফা কোণে আনত আছে, ঠিক আছে। নৌকা বেগ ভি এবং স্রোতের বেগ ইউ পরস্পর আলফা কোণে আছে। সেই অবস্থায় যে ওদের লব্ধি বেগ হবে, সেই লব্ধি বেগ ডব্লু ইজ ইকাল টু কত হবে, √/v² + u² প্লাস 2vu cos আলফা। আলফা হচ্ছে তাহলে স্রোতের বেগ, আর তোমার নৌকার বেগের লব্ধি বেগ। ওকে, তাহলে আলফার মানের উপর ইউভি এর মানের উপর তো নির্ভর করেই, আমাদের যোগফল যেমন নির্ভর করছিল, এবং আলফার মানের উপরও নির্ভর করে। যেমন স্পেশাল কিছু কেস যদি বলি, যেমন আলফা ইজ ইকাল টু যদি 0 ডিগ্রি হয়, 1 নম্বর, আলফা ইজ ইকাল টু 0 ডিগ্রি মানে ইউভি দুটোই একই দিকে, এদিকে ভি আর এই ইউ দুটোই একই দিকে। তাহলে তাই যদি হয়, ডব্লু কত হবে, যে লব্ধি বেগের মান, নৌকা যে লব্ধি বেগে যাবে সেটা কত, v² + u² প্লাস 2uv cos আলফা মানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1, তার মানে এটা v² + u² প্লাস 2vu, তার মানে √/, এটা হবে v প্লাস ইউ এর হোল স্কোয়ার, স্কোয়ার রুট উঠে গেল, তার মানে ডব্লু ইজ ইকাল টু ভি প্লাস ইউ। অনুকূলের ব্যাপার স্যাপার, অনুকূলে, তাই না, নৌকা অনুকূলে চলা, স্রোতের দিকে চলা, স্রোতের দিক আর নৌকার দিক তো একই দিকে, আমি সেটাই বললাম এখন, নৌকার গতির দিকে স্রোতের দিক একই দিকে, যেটা আমাদের অনুকূলে। তাহলে অনুকূলের সূত্রটা আসে আমাদের এই ভেক্টর যোগ থেকে, সিম্পলি আমরা আগে যে অনুকূল পড়েছি, এটা ভেক্টর যোগ থেকেই সূত্রটা আসে। এবার আমরা যদি প্রতিকূল অন্য ক্ষেত্রে দেখি, যে আলফা ইজ ইকুয়াল টু সাপোজ 90 ডিগ্রি, অর্থাৎ এটা এদিকে, এটা আড়াআড়ি, ঠিক আছে, স্রোত নদী বরাবরই, আর নদীর সঙ্গে আড়াআড়ি নৌকার বেগ, তখন কত হবে, তখন ডব্লু ইজ ইকুয়াল টু যেটা হবে √/v² + u² প্লাস 2vu cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0 মানে অবভিয়াসলি এই পার্টটা 0 হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে ডব্লু ইজ ইকুয়াল টু √/v² + u²। ওকে, এটা সাধারণভাবে। এছাড়াও আমরা যদি প্রতিকূলের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে ডব্লু ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্রতিকূলের ক্ষেত্রে। তাহলে ডব্লু ইজ ইকুয়াল টু কত হবে, √/v² + u² প্লাস 2vu cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান -1 মানে √/v² + u² মাইনাস 2vu, তার মানে v মাইনাস ইউ এর হোল স্কোয়ার, রুট তো আছেই, তার মানে ডব্লু ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। দেখেছো, এটা প্রতিকূলে। প্রতিকূলের ক্ষেত্রে 180 ডিগ্রি মানে কি, স্রোত এই দিকে আর নৌকার বেগ এই দিকে, ঠিক আছে, দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই অবস্থায় ওর তোমার বেগ হবে বিয়োগ হয়ে যাবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ও লব্ধি বেগ, ও যে বেগে গতিশীল হবে। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে এটা হয়। এইভাবে অনুকূল প্রতিকূল নৌকার বেগের ক্ষেত্রে সবগুলোই চলে আসে, ঠিক আছে। যাই হোক, এইগুলো আমাদের বিষয় না, আমাদের লব্ধি বেগটা বার করাই আমাদের বিষয় হয় মূলত, ঠিক আছে, লব্ধি বেগ বার করা বিষয় হয়। তারপর আমাদের কত কোণে যাবে, ট্যান থিটা যে কোণগুলোই যাবে সে কোণগুলো আমরা পেয়ে যাব। এটা ইন জেনারেল একটা বেগ নেওয়া উচিত ছিল, কারণ ভিটা এইদিকে নিলে ভালোই হতো। 90 ডিগ্রি মতো হয়ে গেছে, যদিও আমি 90 ডিগ্রি বলছি না ওটাকে, ঠিক আছে। এবার আমরা চলে আসি যে আমাদের বিভিন্ন কেসগুলো, যে কেসগুলো আমি বলছিলাম, যে ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে হয়, ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে, আচ্ছা, ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার আগেই আমাদের এই সময়ে ওর কত সময় লাগবে, এইভাবেই ও যদি নদী পার হয় সেক্ষেত্রে ওর কত সময় লাগবে, এই জিনিসটা আমরা একটু দেখে নিতে পারি।
ঠিক আছে। তো এই নদী যদি এল দৈর্ঘ্যের হয়, চওড়া যদি এল হয়, দৈর্ঘ্য না সরি, তো চওড়া যদি এল হয়, সেক্ষেত্রে দেখো ওর পার হতে গেলে এল দৈর্ঘ্য যদি হয়, স্থির জলের ক্ষেত্রে স্রোত যদি না থাকে, তাহলে স্থির জলে কি হবে, এল দৈর্ঘ্য ও কি না ওর নিজের বেগে গতিশীল হবে, এত বেগে গতিশীল হবে, তাহলে সময়টা কত লাগবে, সময় টি ইজ ইকুয়াল টু তোমার দৈর্ঘ্য বাই বেগ, এল বাই ভি। ঠিক আছে, এই সময় লাগবে ওর সাধারণত স্থির জলে পার হতে গেলে। ওকে, এবার তোমাকে যদি বলা হয় না স্থির জলে না, এইভাবেই গতিশীল, পরস্পর আলফা কোণে গতিশীল, অর্থাৎ ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ আলফা, ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে ও কত বেগে গতিশীল, তোমার যে বেগে গতিশীল হবে সেই ডব্লু আমরা জেনেছি, ডব্লু কত, রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 VU কজ আলফা। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো যে আমাদের তাহলে কত সময় লাগতে পারে এক্ষেত্রে। এক্ষেত্রে যে সময় লাগতে পারে, দেখো এই বেগেও গতিশীল হবে, এই বেগে গতিশীল হলে যে সময়টা লাগবে সেটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো ও যে দূরত্ব অতিক্রম করবে, এটা তো বেগ পেয়ে গেলাম, দূরত্ব অতিক্রম করবে, খেয়াল করেছো ও কিন্তু এই দিক বরাবর বেগ হওয়ার সত্ত্বেও এই রাস্তা বরাবর যাবে না, ও লব্ধি বেগ হিসাবে এখান থেকে যাত্রা শুরু করলে সোজা এই রাস্তা বরাবরও যাবে, এখান থেকে, মানে এত বড় দূরত্ব ওর অতিক্রম করতে হবে, অতিক্রান্ত দূরত্বটা কিন্তু বেশ বড়। ধরো এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, এর থেকে বি বিন্দুতে ওর যেতে হবে এ বি, হ্যাঁ, এসি কিন্তু নয়, ওর এসি যেতে পারবে না যদি এই দিক বরাবর গতি দেয়, নৌকার প্রকৃত গতি যদি এদিকে হয়, তাহলে স্রোত এদিকে থাকবে, দুটো মিলে কিন্তু এইদিকে গতিশীল হবে, এবি দূরত্ব অতিক্রম করবে। এখন মজার বিষয় দেখো, এই এসি যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমাদের এল, আর এইটা যদি তোমার ধরো সাপোজ এইটা যদি লব্ধি ভেক্টর, এইটা যদি থিটা হয়, তাহলে এটাও কিন্তু থিটা, লব্ধি বেগটা যদি এর সঙ্গে থিটা কোণ করে থাকে, নৌকার বেগের সঙ্গে, লব্ধি বেগটা নৌকার বেগের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, এই থিটা আমরা বার করতে পারবো, থিটা সেই আমাদের ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী বার করব, সেই বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, সেই ফর্মুলা অনুযায়ী বার করব। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা থিটা হলে এটাও থিটা, তো এটা যদি থিটা হয় তার মানে এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে অতিভুজ এ বি ইজ ইকুয়াল টু লম্ব সাইন থিটা, সরি কস থিটা, অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি, সরি এটা ভূমি, এটা ভূমি, এই থিটার সঙ্গে টাচ করে আছে ভূমি, তাহলে ভূমি কস থিটা, ভুল হয়ে যাচ্ছে না, তাহলে এসি কস থিটা, তাই না, এসি কস থিটা, তার মানে কি এবি যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কিন্তু এল কস থিটা, তার মানে ওর যে টাইম এই ক্ষেত্রে লাগবে সেটা ডব্লু বাই এল কস থিটা অতিক্রান্ত, ও সরি আমার এবি ভুল হয়ে গেল, ও এখান থেকে এসি ইজ ইকুয়াল টু এবি কস থিটা, তার মানে এটা এসি বাই কস থিটা, সরি এল বাই কস থিটা, এল বাই কস থিটা, তাহলে এল বাই কস থিটা সময় বাই বেগ ডব্লু, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা এল বাই ডব্লু কস থিটা, এই সময় লাগবে। ইন জেনারেল যদি তুমি কোনো নৌকা যে কোনো কোণে গতিশীল, তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে এটা, সেক্ষেত্রে তোমাকে ডব্লু বার করতে হবে এবং থিটাটাও বার করতে হবে। ওকে, তো এর থেকেও অনেক বেটার নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে যাই। যেমন আমি বলছিলাম যে আড়াআড়িভাবে নৌকা পার হতে গেলে আমাদের কী করতে হবে, আমি কেন এটা করে নিলাম তার কারণ হচ্ছে এখানে আর আমি ছবি আঁকতে পারবো না, সেই ক্ষেত্রে ওই জন্য একটু ঘেঁচামেচি হয়ে গেছে বিষয়টা। তো আড়াআড়িভাবে নৌকা পার হতে গেলে কি করতে হবে, আমি একটু ছবিটা এখানে দেখো, আড়াআড়িভাবে নৌকা চালনা করতে হবে মানে কি, এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে হবে একদম আড়াআড়িভাবে, একদম লম্বভাবে, পাড়ের সঙ্গে লম্বভাবে, এ থেকে বি বিন্দুতে যেতে হবে পুরো লম্বভাবে, মানে এই রাস্তা বরাবর যেতে হবে। তো এই রাস্তা বরাবর যাবে কি করে না, নৌকা যাবে যখন সেটা নৌকার বেগ আর স্রোতবেগের লব্ধি বেগ হিসাবে যাবে, এবং সেই লব্ধি বেগ যেদিকে হবে সেই দিকেই ও যাবে, যেমন এখানে দেখছিলাম,
তো তার মানে কি, ওর আড়াআড়িভাবে চালনা করতে গেলে ওর লব্ধি বেগটা অবশ্যই এই দিকে হতে হবে। খেয়াল করছো, লব্ধি বেগটা কিন্তু অবশ্যই এই দিকে হতে হবে, এটা আমাদের জানা জিনিস। তার মানে নৌকাকে এমনভাবে চালনা করতে হবে যেন লব্ধি বেগটা এই দিকেই হয়, কোনো অপশন নেই আড়াআড়িভাবে চালনা করতে গেলে। তাহলে লব্ধি বেগ এই দিকেও হতে পারে কি করে, স্রোতের বেগ আছে, তাহলে এইটা একটা বাহু, আর একটা বাহু এমন হতে হবে যেটা, সেক্ষেত্রে এই লব্ধি বেগটাই হচ্ছে সেই সামান্তরিকের কর্ণজন হয়, তাই না? এবং সেটা কিভাবে হতে পারে সেটা তুমি খেয়াল করে দেখো, ওটা সমান্তরিকের কর্ণ হবে যদি কিনা লব্ধি বেগটা এই হয়, এই নৌকার বেগটা এই হয়, এই যে ত্রিভুজ সূত্র অনুযায়ী এটাই, এই কর্ণ বলছি, এটাই তার লব্ধি হবে। দেখো এটা ক্রমানুসারে দুটো বাহু, তার মানে ভি বেগ যদি এই দিকে হয়, মানে এখান থেকে দেখাতে গেলে সমান আর সমান্তরাল, মানে সেটা যেন অবশ্যই এই দিকে হয়, এই 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 দিকে যেন হয় ভি ভেক্টরটা। বুঝছো বিষয়টা? তার মানে কি, স্রোত যদি এই দিকে হয় আর একে যদি নৌকাটাকে চালনা করতে হয়, তার মানে অবশ্যই আমার নৌকাটাকে কিন্তু এই দিকে চালনা করতে হবে, নৌকার বেগ এই দিকে হবে। তাই নৌকার বেগের লব্ধি এবং স্রোতের বেগের লব্ধি মিলে এই হচ্ছে আমাদের, সরি, নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুটো মিলে লব্ধি বেগটা এই দিকে হবে, তাই নৌকাটা তখন এই দিকে যাবে। তাই নৌকার যে প্রকৃত বেগ সেটা কিন্তু আমাদের এই দিকে দিতে হবে। এটা একই, সমান সমান্তরাল, মানে দুটো ভেক্টরই একই, এটাকে আমার লাগছে না, এখন নিচ্ছে না। তার মানে কি, নৌকার বেগটা প্রকৃত বেগটা হতে হবে এই দিকে, আর স্রোতের বেগ এই দিকে হবে, দুটোর বেগ লব্ধি হিসেবে এই হবে, তাই এই দিক থেকে এই দিকে নৌকাটা যাবে। ঠিক আছে, এবার বিষয়টা বাস্তবে তোমরা এইটাই দেখো, আমি পড়ার শুরুতেই বলেছিলাম যে যদি এই পার থেকে ওই পারে ছোড়া যেতে হয়, তাহলে মাঝিরা কী করে, নৌকাটাকে হয় এই দিকে নিয়ে চলে আসে, নইলে এইভাবে চালনা করার চেষ্টা করে। ঠিক আছে, স্রোত এই দিকে চললে এরকম আড়াইভাবে চালনা করার চেষ্টা করে, মানে মনে হয় যেন এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই সে এই জায়গায় চলে আসে লব্ধির বেগ হিসাবে। ঠিক আছে, এবার তো এটা আমরা বাস্তবে দেখে থাকবো যে মাঝি ভাইয়েরা আছে, সেক্ষেত্রে মাঝি ভাইয়েরা ম্যাক্সিমাম দাদুরাই হয়, তো সেই দাদুরা ফিজিক্স পড়েনি কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা ভালোই জানে। দু একবার, ফিজিক্স তো শুধুমাত্র পড়ে শেখা যায় না, ফিজিক্স বাস্তব কাজকর্মের মধ্য দিয়ে শেখা মূলত। ঠিক আছে, সেক্ষেত্রে প্রচুর লোক দেখা যাবে যে ফিজিক্সের অ্যাপ্লিকেশানে জিনিসপত্র তারা করে যায়, অথচ তারা কোনোদিন পড়াশোনাই করেনি। ঠিক আছে, তারা বাস্তব অ্যাপ্লিকেশান করে শিখেছে। দু চারবার নৌকা চালনা করার চেষ্টা করেছিল এইদিকে চলে গেছে, তখন ঠকে গিয়ে আস্তে আস্তে দেখলো এইদিকে চালালেই বেটার হচ্ছে, বাস্তবভাবে দেখেছে। যাক, এবার আমরা কাজে ফিরে আসি, যে তাহলে বিষয়টা হলো এই। এবার তুমি যদি দেখো, এটাকে আরও অন্যভাবে আমরা করতে পারি, ব্যাখ্যা করতে পারি, এইভাবেই তো লব্ধি তুমি পেয়েই যাবে, কোনো ব্যাপার নেই, এই লব্ধি হয়ে যাবে। এটা সামথিং, যদি এইটাকে থিটা ধরা হয়, আমাদের একটা কাজের সুবিধা আছে, আমি পরে বলছি। তো এটাকে থিটা ধরা হয়, এটাকে থিটা ধরলে তাহলে অ্যাকচুয়ালি ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, এটা 90 ডিগ্রি আড়াআড়িভাবে হল, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে। সেভাবে তুমি লব্ধি করে লব্ধির মান পেতে পারো, দূরত্ব তো এই ক্ষেত্রে এলও অতিক্রম করতে হবে, ফলে কত সময় লাগবে সেটা তুমি পেতে পারো। তবে এইটা করার জন্য আমি একটু অন্য প্রসেস অবলম্বন করছি। সেটা কি, সেটা হচ্ছে, দেখো আমাদের এই ভি এর যে উপাংশ বিভাজন আমরা করতে পারি, সেটা খেয়াল করলে বুঝতে পারবে। উপাংশ বিভাজন করতে পারি ভিকে, ভি এর এই বরাবর উপাংশটা কী হবে দেখো তো, ভিকে যদি ভেঙে ফেলি লম্ব উপাংশ বিভাজনে, এই ভিকে এদিক বরাবর আর এদিক বরাবর যদি ভেঙে ফেলি, তাহলে এই দিক বরাবর উপাংশটা নিঃসন্দেহে ভি কস থিটা হওয়ার কথা, কারণ থিটা যার সঙ্গে টাচ করে থাকবে, আমরা পড়েছি থিটা যার সঙ্গে টাচ করে থাকবেই, সেই দিকের উপাংশটা হবে কস, আর অপর দিকের উপাংশ হবে ভি সাইন থিটা। ভিকেই দুটো উপাংশ ভেঙে ফেলেছে, মানে ভিকে আর আমাদের দরকার নেই,
ভি এর বদলে দুটো ভাগ করে ফেলেছি তাকে। এখন আমাদের কাছে তিনটে ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর আর এই দিকে ভি এর একটা ভেক্টর। তাহলে ভি কস থিটা, ভি সাইন থিটা আর ইউ তিনটে ভেক্টর আছে। এই তিনটে ভেক্টরের লব্ধি করতে হবে আমাদের। উপাংশ বিভাজন এর সাহায্যে যে লব্ধিগুলো আমরা করেছি, তাহলে তুমি বুঝতে পারছো যে উপাংশ বিভাজনের সাহায্যে লব্ধিগুলো আমরা যেগুলো করেছি, সেক্ষেত্রে তো আমরা ভেক্টরগুলো সব উপাংশ বিভাজিত করে ফেলি। তো ইউ যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আসে, একে উপাংশ বিভাজন করার দরকার হয়নি, কিন্তু ভি নেই, তাই ভিকে উপাংশ বিভাজন করে ফেলেছি দুটোভাবে, লম্ব দুটোভাবে। যদি ওকে এই দিকে চালনা করতে হয়, যদি ও এই দিকে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এক্স অ্যাক্সিস বরাবর ওর কোনো ভেক্টরের উপাংশ থাকবেই না, ওর কোনো বেগের উপাংশ থাকবে না। তার কারণ কি না, তার কারণ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ওর কোনো বেগই নেই, এক্স অ্যাক্সিস বরাবর ওর বেগ শূন্য। তার মানে সেক্ষেত্রে কি হয়, লম্ব দিকে চালনা করার ক্ষেত্রে যেটা হয়, ওর ওর নিজের নৌকার প্রকৃত বেগের যে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হয়, মেনলি মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর তুমি বলতে পারো, সেটি কি করে, সেটি স্রোতের বেগকে ক্যান্সেল করে। অর্থাৎ নৌকার বেগের একটা অংশ স্রোতের বেগকে নালিফাই করে দেয়, স্রোতের বেগকে ক্যান্সেল করে দেয়। অর্থাৎ এটা আর এটা পরস্পরকে প্রশমিত করে দিল। তার মানে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রশমিত করলো মানে তারা পরস্পর সমান এবং বিপরীত হবে। বিপরীত তো আমরা দেখতেই পাচ্ছি, এটা এদিকে এটা এদিকে, আর তারা সমানও হবে। অর্থাৎ ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ। নৌকার বেগের অনুভূমিক উপাংশ বা পাড় বরাবর উপাংশ ইজ ইকুয়াল টু স্রোতের বেগ। এটা যদি ওর লম্ব দিকে চালনা করতে হয়, তাহলে এই নিয়মকে মেনে চলতেই হবে। ওকে, এবার বুঝতে পারছো তাহলে? তার মানে এই দুটো থাকলো না, থাকলো কে তাহলে? তিনটে ছিল, এটা এটা আর এটা। তার মানে থাকলো শুধু ভি কস্তিটা। তাই ভি কস্তিটা যেহেতু থাকলো, তার মানে লব্ধি কী হলো? ভি কস্তিটা। তাই ভি কস্তিটা বরাবরইও যাবে। তার মানে লব্ধি বেগ ডব্লিউ ইজ ইকুয়াল টু কিন্তু ভি কস্তিটা, উপাংশ বিভাজন আকারে। মানগত দিক থেকে থিটা টিটার মান বসিয়ে দিয়ে তুমি সাধারণ ভেক্টরের যোগ করলে যা হবে, এইটাও তাই হবে, সেম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করা বা তোমার ক্যালকুলেশন করার সুবিধা হচ্ছে, তাই আমরা উপাংশ বিভাজন করে নিচ্ছি। ঠিক আছে, তো এই গেল আমাদের উপাংশ বিভাজনের সাহায্যে। তাহলে খুব ভালোভাবে, তাহলে আমি যেমন বলতে পারি যে এটাকে এই দিকে আর নৌকাকে যদি উল্লম্বের সঙ্গে বেশ কিছুটা আড়াআড়ি ভাবের সঙ্গে কিছুটা কোণে যদি চালানো করা হয়, তাহলে দুটো মিলে লব্ধি যদি এইরকম লম্ব দিকে এই তোমার আড়াআড়িভাবে হয়, ফলে ও এই দিকে যায়, এইভাবেও ব্যাখ্যা করতে পারি। আর উপাংশ বিভাজনের সাহায্যে যে এমন যদি হয় যে ভিকে এমন দিকে চালনা করলাম যার ভিয়ের অনুভূমিক উপাংশটা পাড় বরাবর উপাংশটা কি হলো না, স্রোতের সমান এবং বিপরীত হলো, ফলে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। শুধু উল্লম্ব উপাংশটা আড়াআড়িভাবে যে উপাংশটা ভি কস থিটা সেটাই থেকে যাচ্ছে, আর সেটার জন্যই ও যাচ্ছে সামনের দিকে। এখন দেখো, ও যে দূরত্ব অতিক্রম করছে জাস্ট এবি, মানে এল দূরত্ব অতিক্রম করছে, তার মানে সময় কতটা লাগবে এই ক্ষেত্রে? সময় যেটা লাগবে সেটা আমরা যদি টি ধরি, সেই টি কত হবে? টি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, তার মানে এল বাই টি ড্যাশ ধরি, সরি টি ড্যাশ, ও টি ড্যাশ এখানে অলরেডি একটা ধরা হয়েছে, টি ওয়ান ধরলাম। তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে না, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এল, এখানে কিন্তু এল সাইন থিটা হচ্ছে না, কারণ এল দূরত্ব অতিক্রম করছে, এল কস থিটা হচ্ছে না। ওকে, তাহলে এল বাই তোমার ডব্লু, এল বাই ডব্লু মানে এটা হচ্ছে এল বাই ভি কস থিটা, এল বাই ভি কস থিটা। ঠিক আছে, ভি কস থিটা এখানকার বিষয়টা, তাহলে এল বাই ভি কস থিটা, ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ। ওকে, এবার আমাদের এটা ভি আর ইউ যদি দেয়া থাকে, ভি আর ইউ যদি দেয়া থাকে, তাহলে এই ফর্মুলা থেকে হামেশাই দেখো তুমি থিটা বার করে ফেলবে। ওকে, নৌকা যদি কতটা চওড়া সেটা যদি দেয়া থাকে, তাহলে এই থিটা এখানে বসিয়ে দিলে কত সময় লাগবে সেটাও বার করে ফেলবে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব যদি কোনো নৌকাকে যেতে হয়, তাহলে সেটাকে এই রাস্তা বরাবর, এই পথ বরাবর চালনা করতে হবে। এবার এসো যে সর্বনিম্ন সময়ে যদি যেতে হয়, তখন আমাদের কি করতে হবে? সর্বনিম্ন দূরত্বে, তাহলে এটা হচ্ছে,
দেখো সর্বনিম্ন সময়ে যেতে হলে আমরা সময়ের মান অলরেডি একটা বার করেছি, L/v cos থিটা। সময়ের মান এটা বার করেছি না, L/v cos থিটা, T1 এর মান। এখন T1 সর্বনিম্ন কি করে হবে? এল তো কনস্ট্যান্ট, একটা নদী যতটা চওড়া, তুমি একটা নির্দিষ্ট বেগে নৌকাকে চালাচ্ছ, তার মানে ভিও কনস্ট্যান্ট। তাহলে এল আর ভি যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, এল আর ভি যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, তার মানে সর্বনিম্ন সময়ে যেতে হলে, যে একটা নির্দিষ্ট এল দূরত্ব অতিক্রম করার জন্য একটা নির্দিষ্ট বেগে যদি নৌকা চালনা করে সর্বনিম্ন সময়ে যদি একবার থেকে আরেক পারে যেতে হয়, সেক্ষেত্রে কি হবে দেখো না, T1 মিনিমাম হবে। T1 মিনিমাম হবে কখন? না cos থিটা যখন ম্যাক্সিমাম হবে। খেয়াল করে দেখো, এটা তো T1 মিনিমাম হবে যখন cos থিটা ম্যাক্সিমাম হবে, ঠিক তো? তাই হওয়া উচিত। দেখো এই মানটা যখন সব থেকে বেশি হবে, নিচে যখন বেশি হবে, এই টোটাল মানটা কিন্তু কমে যাবে, তার মানে T1 কমে যাবে। তাহলে cos থিটার মান যখন সর্বোচ্চ, তখন T1 এর মান সর্বনিম্ন হবে। তাই সর্বনিম্ন সময় তখনই হবে যখন cos থিটার মান ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম মান কত? 1। তাহলে cos থিটার ম্যাক্সিমাম যদি 1 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি। তার মানে খেয়াল করে দেখো, থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি, তখনই ও সর্বনিম্ন সময়ে যাবে। এবার এসো আমাদের ছবিতে, থিটা 0 ডিগ্রি মানে কি? এই পার্টটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? নৌকাকে কোন দিকে চালনা করতে হবে? এই দিকে। নৌকার প্রকৃত বেগ হবে এই দিকে, কারণ থিটা 0 ডিগ্রি। থিটা কমতে 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 দেখো নৌকার বেগ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? থিটা কমছে, নৌকার বেগ এই দিকে যাচ্ছে। এখন থিটা 0 ডিগ্রি, অর্থাৎ উল্লম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে যাবে, মানে উল্লম্ব দিক বরাবরই নৌকা চালনা করতে হবে যদি সর্বনিম্ন সময়ে যেতে হয়। তার মানে সেক্ষেত্রে ছবিটা দেখো কীরকম হবে। এই যে ছবিটা এঁকেছি আমি, হ্যাঁ, উল্লম্ব দিকের সঙ্গে থিটা কোণে, অর্থাৎ এইরকমভাবেই নৌকাটা চালনা করতে হবে। লম্বভাবে, স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে চালনা করতে হবে। তার মানে নৌকার বেগ হবে, এই ক্ষেত্রে নৌকার বেগ স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে হবে। ঠিক আছে? নৌকার বেগ স্রোতের বেগের সঙ্গে লম্বভাবে যদি হয়, তার ফলে দেখা যাবে একদম সর্বনিম্ন গতিবেগে, এই সর্বনিম্ন সময়ে এক পার থেকে আরেক পারে যাবে। তার মানে দুটো জিনিস আবারও দেখো, সর্বনিম্ন দূরত্বে যেতে হলে লব্ধি বেগটাকে এই দিকে হতে হবে, তার মানে ওকে চালনা করতে হবে এই দিকে। আর সর্বনিম্ন সময়ে যেতে হলে নৌকার বেগটা এই দিকে দিতে হবে, তারপরও ভাসতে ভাসতে যেখানেই যাবে হয়তো এই দিকে। এই যেমন হলো, ঠিক আছে? নৌকার বেগটা দিতে হবে এইদিকে, নৌকার প্রকৃত বেগ, আর ওকে ভাসতে ভাসতে এদিকে চলে যাবে। এই হচ্ছে আমাদের এইখানকার তোমার বিষয় আশয়গুলো, তাহলে সর্বনিম্ন দূরত্ব যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? এবার ইভেন আমরা একটা ছোট অঙ্কের উদাহরণ দেখতে পারি, ছোট এই এই অ্যাপ্লিকেশনের। দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে, স্থির জলে এক ব্যক্তি 8 কিলোমিটার/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কোণে আনত হয়ে সাঁতার কাটলে সোজাসুজি নদীর বিপরীত তীরে পৌঁছে যাবে। ঠিক আছে? তো এটা যদি হয়, তাহলে অঙ্কটা কী করে না, সোজাসুজি নদীর বিপরীত তীরে পৌঁছাতে হবে। সোজাসুজি নদীর বিপরীত তীরে কী করে পৌঁছানো যেতে পারে না, ওকে এমনভাবে সাঁতার কাটতে হবে, ঠিক আমরা একটু আগেই দেখছিলাম যে উল্লম্বের সঙ্গে যেটা এর সঙ্গে আছে, সেই উল্লম্বের সঙ্গে ওকে লম্বভাবে এমনভাবে ও এমন একটা কোণে ওকে সাঁতার কাটতে হবে যাতে লব্ধিটা যেন এই দিকে হয়। ওকে? এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরই দুটো উপাংশ বিভাজন করলে, এই ধরো আমি মনে করলাম যে এটাই ভি, থিটা কোণে মনে করলাম, ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এইদিকে হবে ভি তোমার সাইন থিটা, আর এটা হবে ভি কস থিটা। ওকে? আর এই বরাবর হবে ইউ। ওকে? এবার আমাদের কি হবে না, মনে করি উল্লম্বের সঙ্গে তোমার উল্লম্বের সঙ্গে থিটা কোণে সাঁতার কাটতে হবে, মনে করি
লিখে নিই। মনে করি উল্লম্বের সঙ্গে থিটা কোণে সাঁতার কাটতে হবে। আড়াআড়িভাবে যেতে হলে বেগের সাইন উপাংশ স্রোতের বেগের সঙ্গে সমান হবে, অর্থাৎ ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ। ওকে, এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে ভি বাই এই ইউ বাই ভি, দ্যাট মিন্স 4/8, কাটাকাটি করলে হাফ। তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ মিন্স সাইন 30, দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ উল্লম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে ওকে চালনা করতে হবে। এটাই আমাদের বার করতে বলেছে, কতটা আনত হয়ে উল্লম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ। ইভেন আমার যদি বলে দিত যে কত সময় লাগবে, সেটাও আমরা এবার বার করতে পারবো, যে সময় টি ইজ ইকুয়াল টু তাহলে তোমার যে দূরত্ব নৌকা কতটা চওড়া তখন সেটা বলে দিতে হবে। সাপোজ আমার ধরো বলে দিল যে নৌকা চওড়া আছে 2 কিলোমিটার। ও বাবা, এত চওড়া নদী! নৌকা কতটা না, নদী কতটা চওড়া আছে। সেক্ষেত্রে যে সময় লাগবে, সময় টি ইজ ইকুয়াল টু 2 কিমি মানে 200 মিটার, 2000 মিটার ডিভাইডেড বাই 2 কিমি বড্ড বেশি হয়ে যাচ্ছে, 200 মিটার দাও। ঠিক আছে, এইটাই বিশাল বড় নদী। তো 200 মিটার বাই এল বাই তোমার বেগ মানে এখানে ভি কস থিটা হবে কিন্তু। ঠিক আছে, এল বাই ভি কস থিটা সূত্রটাই লিখি একবার। তার মানে এল মানে 200 মিটার বাই ভি মিন্স কত হয়েছিল জানো? এক্ষেত্রে কিন্তু আমার সময় বার করতে গিয়ে একটা সমস্যা, এই যে বেগটা হবে লব্ধি বেগটা, এই ভি কস থিটার কিন্তু কিলোমিটার পর ঘন্টা থেকে মিটার পর সেকেন্ডে করে নিতে হবে। তার মানে কী হচ্ছিল সেটা, ভি কস থিটা, দেখি ভি কস থিটা তাহলে আমি বার করে নেই এখানে আগে এই সাইডে। ভি কস থিটা ইজ ইকুয়াল টু ভি মিন্স 8, এবার মিটার পার সেকেন্ড যদি করা হয় এটাকে যেটা করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে আর 3600 দিয়ে ভাগ 600, এটা আর কস থিটার মান √3/2 হবে প্রবাবলি। ঠিক আছে, এটা হলো। তাহলে এই ভি কস থিটা দিয়ে এখানে ভাগ করে দিলেই হবে, ক্যালকুলেশন করতে হবে। এখানে 200 বাই ভি কস থিটা, এটা মানটা দিয়ে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে আমাদের। ঠিক আছে, আমি করছি না, সময় যাচ্ছে। এছাড়াও এই ধরনের অঙ্ক যদি বলে দেয় যে একই তত্ত্ব দিয়ে বলে দিল যে আড়াআড়িভাবে তোমাকে যেতে হবে, তাহলে কত সময় লাগবে, এরকমভাবে আড়াআড়িভাবে না, সর্বনিম্ন সময়ে যেতে হলে কত দূরত্ব, কত সময় লাগবে সেটা বার করা। তো সেটা বার করতে গেলে আমাদের যদি বলে যে আড়াআড়িভাবে যেতে হবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু সর্বনিম্ন সময়ে যেতে হবে, তার সর্বনিম্ন সময়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত ছিল যে তাকে আড়াআড়িভাবে আমাদের করতে হবে, আড়াআড়িভাবে চালনা করতে হবে, নৌকার প্রকৃত বেগ হবে আড়াআড়িভাবে। সেক্ষেত্রে আমরা দুরকমভাবে অঙ্কটা করতে পারি। একটা একদম বেসিক জিনিসপত্র থেকে এখান থেকে ডব্লু বার করবো, এটা 90 ডিগ্রি, তার মানে ডব্লু ইজ ইকুয়াল টু √v² প্লাস ইউ স্কোয়ার হবে, অর্থাৎ লব্ধি বেগ যেটা হবে √v² মিন্স তোমার 8-এর স্কোয়ার প্লাস এটা 4-এর স্কোয়ার, এটা তোমার কিলোমিটার পার ঘন্টা। এবার কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নেবো আমরা, যেভাবে করতে হয় আর কি। ঠিক আছে, এটা ডব্লু পেয়ে গেলে এবার ওর যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা কত, সেই এখান থেকে থিটা বার করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স ইউ বাই ভি, সেক্ষেত্রে tan ইনভার্স হাফ হবে। ঠিক আছে, তাহলে থিটার মান হয়ে যাবে হাফ tan ইনভার্স ইউ বাই ভি, যদি এটা থিটা হয়। তাহলে যে দূরত্বকে অতিক্রম করতে হবে সেই দূরত্ব এল ড্যাশ ইজ ইকুয়াল টু কিন্তু এল বাই দূরত্ব এল বাই কস থিটা ছিল। ঠিক আছে, এল বাই কস থিটা হবে, তাহলে এল মানে 200 এল বাই কস থিটা। তার মানে এখানে এইভাবে তোমার এল মানে কত ছিল বলো, এল মানে এখানে 200 ছিল বাই কস থিটা যত হবে, কস থিটা তো এই তো থিটা হলো, এটার একটা সংখ্যাগত মান চলে আসবে, ক্যালকুলেটারে বসিয়ে দিলে তাহলে এটা হবে একটা কস অফ tan ইনভার্স হাফ, যা মান হলো সেটাই কস অফ tan ইনভার্স হাফ। এখান থেকে এটা এল ড্যাশ মান হবে, তারপর টি ইজ ইকাল টু যে সময় লাগবে সেটা কত, এই এল ড্যাশ বাই ডব্লু, যা হবে সেটাই ক্যালকুলেশন করলে
ওকে, একদম ইজি বিষয়। এবার এটাকে আরও ইজিভাবে করা যায়, যেটা আমাদের ক্ষেত্রে যে লম্বভাবে চালন এই আড়াআড়িভাবে যেতে হলে সর্বনিম্ন সময়ে যেতে হলে, আড়াআড়িভাবে না, আড়াআড়িভাবে তো চালনা করতেই হয় আমরা জানি, তো সর্বনিম্ন সময়ে যেতে হলে যে টাইমটা আমাদের বেরিয়েছিল সেখান থেকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। সেটা কি, টি ইজ ইকাল টু এল বাই ভি কস থিটা, এরকম একটা কিছু ছিল বোধহয়। টি ইজ ইকাল টু এল বাই ভি কস থিটা, দেখো এর আগেই ছিল টি ইজ ইকাল টু এল বাই ভি কস থিটা। এবার কি না, সর্বনিম্ন সময়ে যেতে হলে কস থিটার মান ম্যাক্সিমাম মানে 1, তাই না? সর্বনিম্ন সময়ে যেতে হলে সেক্ষেত্রে সূত্র কিন্তু এল বাই ভি। তার মানে সিম্পলি যেটা হচ্ছিল সময়টা, সেটা হচ্ছে যে বরাবর ও দূরত্ব অতিক্রম করবে সেই বরাবরই ওর বেগটা নিতে হয়েছিল। তো সেই বরাবর বেগটা মানে ওর পুরো বেগটাই। তার মানে এটাকে আরও সিম্পলি তুমি এইভাবে বার করলে যে উত্তর বেরোবে, এখান থেকেও তাই। ওই 8 কিলোমিটার/ঘন্টা, ওকে মিটার পার সেকেন্ড যদি করা হয়, তাহলে 8 বা একে কিলোমিটার করে নিলাম, 0.2/8, এত ঘন্টা লাগবে যেতে, 0.2/8 কিলোমিটার/ঘন্টা সময়ের একক। আর এটাকেও কিলোমিটার করে নিলাম, তার মানে সময় যেটা বেরোবে সেটা তোমার ঘন্টায় বেরোবে। ঠিক আছে, তার মানে এইভাবে করাটাই বেটার। আমি ওভাবে কেন করব, এইভাবে এল বাই বি ডাইরেক্ট এর বেগ দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। কারণ এই দিক বরাবর এটাই হচ্ছিল আমাদের সূত্র লাস্ট শেষ পর্যন্ত। ওকে, এই পর্যন্তই। এর পরের দিন যে টপিক্সটা আছে সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেক্টরের গুণ বলতে পারো। ভেক্টর তো আমি বলছিলাম যে সারা জীবন যত চ্যাপ্টার পড়বে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ভেক্টর। আর সেই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টরের গুণ। দেখো প্রচুর জায়গায় ভেক্টরের গুণের অ্যাপ্লিকেশান আছে, বলে শেষ করা যাবে না, এত 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 ভেক্টরের গুণের প্রয়োগ আছে। তো ভেক্টরের গুণ সামনের দিন পড়াবো, ঠিক আছে? ভালো করে পড়ো, কোনো প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে? যদি অঙ্কগুলো করে আমাকে দেখাতে পারো, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। ওকে।